ইরান যুদ্ধবন্ধে সমঝোতা স্মারকে সইয়ের ঘোষণা, নিষেধাজ্ঞা প্রত্যাহার ও পারমাণবিক ইস্যু সমাধানে জোর তেহরানের। ক্যালিফোর্নিয়ায় উড্ডয়নের কিছুক্ষণ পর বিধ্বস্ত B-52 বোমারু বিমান, প্রাণ গেছে ৮ জনের। দর্শক, আপনাদের সবাইকে আমন্ত্রণ ওয়ার্ল্ড নিউজ টুডেতে। সাথে আছি আমি সামিয়া সেহরিস আলম। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধ অবসানের লক্ষ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরের ঘোষণা এসেছে। ওয়াশিংটন বলছে, আগামী ৬০ দিনের আলোচনায় হরমুজ প্রণালী টোল মুক্ত থাকবে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকরা ইরানে ফিরতে পারবেন। অন্যদিকে তেহরান বলছে, নিষেধাজ্ঞা প্রত্যাহার, অবরুদ্ধ সম্পদ মুক্ত করা এবং পারমাণবিক ইস্যুর সমাধানই হবে পরবর্তী আলোচনার মূল বিষয়। স্বাভাবিক হচ্ছে হরমুজ প্রণালী, শুরু হয়েছে পণ্যবাহী জাহাজের চলাচল। যুদ্ধ অবসানে যুক্তরাষ্ট্র ইরান সমঝোতার খবরে স্বস্তি ফিরছে গুরুত্বপূর্ণ এ জলপথ ব্যবহারকারীদের। অবরোধ শিথিলের পর প্রণালী পার হয়েছে তেলবাহী ট্যাঙ্কার ও কার্গো জাহাজ। সমঝোতা স্মারক অনুযায়ী ইরানের ওপর আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে বাধ্য থাকবে যুক্তরাষ্ট্র। আলোচনার মাধ্যমে নিষ্পত্তির জন্য বিবেচনা করা হবে তেহরানের পরমাণু কর্মসূচি সহ অন্য ইস্যুগুলিও। তেহরানের বার্তা স্পষ্ট, সমঝোতার পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিষেধাজ্ঞা প্রত্যাহার। ৬০ দিনের আলোচনায় সমাধান হতে হবে পরমাণু কর্মসূচির ইস্যুও। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলছেন, আলোচনাকালে টোল আরোপ করা হবে না কোন নৌযানে। ইরানে ফেরার সুযোগ তৈরি হবে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদেরও। ইরানের অবরুদ্ধ সম্পদ অবমুক্ত, যুদ্ধোত্তর পুনর্গঠন এবং ক্ষয়ক্ষতির ক্ষতিপূরণ, এই দুটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক বিষয়, যাতে কার্যকর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রের। ইরানের কুদস ফোর্স প্রধান ইসমাইল কানি দাবি করেছেন, সাম্প্রতিক সংঘাত যুক্তরাষ্ট্রের অবস্থানকে দুর্বল করেছে এবং ইসরায়েলের রাজনৈতিক সংকট আরও বাড়িয়েছে। হরমুজে জাহাজ ফিরছে, আলোচনার টেবিলে ফিরছে কূটনীতিও, কিন্তু নিষেধাজ্ঞা, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক নিরাপত্তা নিয়ে সবচেয়ে কঠিন আলোচনা এখনো বাকি বলে মনে করা হচ্ছে। ঋতু সাহা, চ্যানেল 24। গত ২ বছরে যুদ্ধ ও সহিংসতায় বিশ্বজুড়ে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা বেড়েছে ৪০%। আগ্রাসনের বলি হয়েছে কোমলমতি শিশুরা। যুদ্ধক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু করায় নিরাপত্তাহীনতায় কোটি কোটি শিক্ষার্থীর ভবিষ্যৎ। চলতি বছরের ফেব্রুয়ারিতে ইরানের যুদ্ধ শুরুর প্রথম দিনেই শত্রুপক্ষের লক্ষ্যবস্তু হয়েছিল মিনাব শহরের এই স্কুলটি। ভয়াবহ সেই হামলায় প্রাণ হারিয়েছিল সাজারে তাইয়েবে প্রাথমিক বিদ্যালয়ের অন্তত ১৭৫ জন শিক্ষার্থী। সে সময় কোমলমতি স্কুল শিক্ষার্থীর এমন মৃত্যু কাঁদিয়েছিল পুরো বিশ্বকে। সাম্প্রতিক বছরগুলোতে যুদ্ধবিগ্রহ ও সহিংসতায় বিশ্বে আশঙ্কাজনক হারে বাড়ছে শিক্ষা প্রতিষ্ঠানে হামলা, যাতে অকালে ঝরছে কোমলমতি শিশুদের প্রাণ। হামলার মাত্রা সবচেয়ে বেশি কলম্বিয়া, কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র, ইথিওপিয়া, হাইতি, ফিলিস্তিন ও ইউক্রেনে। শিক্ষার সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক জোট গ্লোবাল কোয়ালিশন টু প্রোটেক্ট এডুকেশন ফ্রম অ্যাটাক GCPE এর গবেষণায় উঠে এসেছে এমন তথ্য। ২০২৪ ও ২০২৫ সালে শিক্ষা খাতে হামলা আগের ২ বছরের চেয়ে ৪০% বেড়েছে। এ সময়ে বিশ্বের ৮৩টি দেশে ৮,৫৫৬টি বেশি হামলার ঘটনা ঘটেছে। এসব হামলায় নিহত, আহত, অপহৃত কিংবা গ্রেপ্তারের শিকার হয়েছেন ১০,৬০০ শিক্ষার্থী ও শিক্ষাকর্মী। অন্তত ১১টি দেশে বিশেষভাবে হামলার লক্ষ্যবস্তু করা হয়েছে নারী ও কন্যা শিশুদের। শুধু ইউক্রেনেই হামলা হয়েছে প্রায় ৯০০টি স্কুলে। অন্যদিকে ফিলিস্তিনে শিক্ষার্থী ও শিক্ষাকর্মীদের ওপর অন্তত ২,৪০০টি হামলার ঘটনা নথিভুক্ত হয়েছে। এসব হামলায় একদিকে ধ্বংস হয়েছে বহু শিক্ষা প্রতিষ্ঠান, অন্যদিকে শিক্ষার আলো থেকে বঞ্চিত হয়েছে লাখ লাখ শিশু। প্রতিবেদনের আরেকটি উদ্বেগজনক তথ্য হলো ২০২৪ ও ২৫ সালে স্কুল ও বিশ্ববিদ্যালয় সামরিক বাহিনী বা সশস্ত্র গোষ্ঠীর দখলে নেওয়ার ঘটনা বেড়েছে ৯১%। ফলে শিক্ষা প্রতিষ্ঠানগুলো পরিণত হচ্ছে সামরিক সংঘাতের অংশে। বিশেষজ্ঞদের মতে এসব হামলা এখন আর বিচ্ছিন্ন ঘটনা নয়, অনেক ক্ষেত্রেই পরিকল্পিত ও কৌশলগত। উন্নত প্রযুক্তির ড্রোন, ক্ষেপণাস্ত্র
ও উচ্চ ক্ষমতা সম্পন্ন বিস্ফোরক ব্যবহার করে চালানো হামলায় শিশুদের কাছ থেকে কেড়ে নেওয়া হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানকে নিরাপদ আশ্রয় হিসেবে দেখার সুযোগ। ফলে শুধু শিক্ষা নয়, ক্ষতির মুখে পড়ছে শিশুদের ভবিষ্যৎ ও সামাজিক আস্থার জায়গাও। শিক্ষা প্রতিষ্ঠানে হামলা আন্তর্জাতিক মানবিক আইন ও জেনেভা কনভেনশনের গুরুতর লঙ্ঘন। যুদ্ধাপরাধের জন্য জবাবদিহিতার অভাব এবং আন্তর্জাতিক মানবিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠছে বলে মনে করছেন শিশু অধিকার সংগঠন ও মানবাধিকার কর্মীরা। রাখি জেসমিন, চ্যানেল 24। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এডওয়ার্ডস বিমান ঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর দেশটির বিমান বাহিনীর একটি B-52 বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। প্রাণ হারিয়েছেন 8 জন। নিহতদের মধ্যে সামরিক সদস্য, সরকারি বেসামরিক কর্মচারী এবং ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মী রয়েছেন। স্থানীয় সময় সোমবার বেলা 11:20 বিমানটি বিধ্বস্ত হয়। দুর্ঘটনার কারণে সাময়িকভাবে স্থগিত করা হয় ঘাঁটির কার্যক্রম। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতা হারানোর পর তৃণমূল কংগ্রেসে থামছে না ভাঙনের সুর। এবার দলের বিদ্রোহী সংসদীয় ব্লকের 22 জন যোগ দিয়েছেন ত্রিপুরার ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়াতে। বিদ্রোহী শিবিরের অন্যতম মুখ কাকলা ঘোষ দস্তিকার জানিয়েছেন, তারা নতুন রাজনৈতিক প্ল্যাটফর্মে যোগ দিয়ে বিজেপির নেতৃত্বাধীন এনডিএ জোটকে বাইরে থেকে সমর্থন দেবেন। দীর্ঘদিন ধরেই তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতির মাঠ। বিরোধী সংসদীয় ব্লকের এমন সিদ্ধান্তে আরও টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে দলটিতে। এ বিষয়ে আরও জানাতে ভারতের দিল্লি থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অয়নজিৎ সেন। অয়নজিৎ, শুরুতেই আপনাকে চ্যানেল 24-এ স্বাগত। এবং আপনার কাছে আমার প্রথম প্রশ্নটি হচ্ছে, পশ্চিমবঙ্গ আসলে কোন দিকে যাচ্ছে? তৃণমূল কংগ্রেসের যে রাজনীতি, দীর্ঘদিন ধরে দাপটের সাথে যে দলটি টিকে ছিল, ক্ষমতায় ছিল, তাদের এই ভাঙনের সুর পশ্চিমবঙ্গের রাজনীতিতে কি প্রভাব বিস্তার করছে? দেখুন, পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের ভবিষ্যৎ যেটা আমি দেখি, সেটা বর্তমানে চরম অনিশ্চয়তা এবং অভ্যন্তরীণ কোন্দলের মধ্যে কিন্তু ফেঁসে আছে। দলের অন্দরে তো মানে বড় ধরনের ভাঙন ধরেই গেছে, যেটা বিধানসভা লোকসভা দুটোতেই সামনে এসে গেছে। এটা ছাড়াও আরেকটি নতুন রাজনৈতিক মঞ্চ গঠনের জল্পনাও একটা হচ্ছে। তবে আমি যদি এখন মানে এনসিপিআই বলে, ন্যাশনালিস্ট সিটিজেনশিপ পার্টি অফ ইন্ডিয়াতে এমপির একটি পুরো মানে বলা যায় যে তৃণমূল কংগ্রেসটা কি তাকে পুরোপুরি বিধ্বস্ত করে দিয়ে তারা কিন্তু সেখানে তৃণমূল কংগ্রেস থেকে বেরিয়ে এনসিপিআই জয়েন করে এবং আগামী যখন শুরু হবে সেশন, সেটাতে তারা ভারত সরকারকেই সাপোর্ট করবে। সুতরাং আমার মনে হয় পুরোপুরি এখন তৃণমূল কংগ্রেসের দলের অস্তিত্বটাই কিন্তু এখন সংকটে আছে। খুব বেশি দিন কিন্তু তৃণমূল কংগ্রেস আর তৃণমূল কংগ্রেস থাকবে না পশ্চিম বাংলার মাটিতে। আমরা জানি যে পূর্ব ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্র হিসেবে কলকাতাকে ধরা হয়। তো এই যে একটা ভাঙনের সুর তৃণমূলে, ভূ রাজনৈতিক গুরুত্ব এবং বিদেশি বিনিয়োগের সংকট কি ব্যাহত হবে এই কারণে? দেখুন, আমার মনে হয় এটা হবে না এই জন্য, কেননা এখন যে বিজেপি সরকার পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছে, সেই বিজেপি সরকার কিন্তু অনেক নতুন নীতি নিয়ে এসছে এবং বিশেষ করে সেটা খালি মানে ইকোনমিক সাইডের থেকে খালি বলবো না, মানে শিল্পনীতির থেকে শুরু করে এবং যে ইনভেস্টমেন্ট গুলো এখন আসবে, যেই এতদিনের বিগত 15 বছর ধরে যেই ইনভেস্টমেন্ট গুলো, যে কোনো বিজনেস হাউস পশ্চিমবঙ্গে আসতে চায়নি ভয়ে, সেই ভয়টা এখন চলে গেছে, ভরসাটা এসে গেছে এবং সেটার জন্য খুব অলরেডি অনেকগুলো বড় বড় ভারতের বিজনেস হাউস, বিদেশের বিজনেস হাউস ইন্টারেস্ট দেখিয়েছে যে পশ্চিমবঙ্গে বিনিয়োগ করবে এবং এটাতেই আমার মনে হয় পশ্চিমবঙ্গের উন্নতি হবে এবং যেটা এতদিন ধরে আটকে ছিল সেই গেটটা কিন্তু এখন খুলে গেল বিজেপি ক্ষমতায় আসার পরে। তাহলে বিজেপি ক্ষমতায় আসার পর তো পশ্চিমবঙ্গের অনেকটা ভালোই হলো বলা চলে। জনগণ কি বলছে বিজেপি ক্ষমতায় আসার পর, বিশেষ করে তাদের প্রতিক্রিয়াটা কি? দেখুন, জনগণের একটাই প্রতিক্রিয়া, যেটা বিগত 15 বছর ধরে ছিল, যে আমাদের কি হচ্ছে, মানে জনগণ হিসেবে আমরা কি পাচ্ছি, যেটা পাওয়ার সেটা কি পাচ্ছি।
আমার মনে হয় না বিগত 15 বছরে জনগণ সেটা পেয়েছে, সেটা পায়নি। কেননা সবচেয়ে বড় হচ্ছে কারাপশন, যেটাকে আমরা বলি, সেই কারাপশনের ক্যাপিটাল যদি কিছু ছিল ভারতবর্ষে, সেটা ছিল পশ্চিমবঙ্গ। এবং এই কারাপশনটা কিন্তু এখন ডেফিনেটলি পুরোপুরি আমার মনে হয় দাবিয়ে দেওয়া হচ্ছে, দাবিয়ে দেওয়া হবে, এবং অনেক স্টেপ নেওয়া হয়ে গেছে দাবানোর জন্য, যাতে একটা ক্লিন, যেটাকে বলে পরিষ্কার অ্যাডমিনিস্ট্রেশন সামনে আসার লক্ষ্যে মুখ্যমন্ত্রী সেই শুভেন্দু অধিকারীজি সেইভাবেই এগোচ্ছেন। এবং আমার মনে হয় যে বিজেপি সরকারে আসার পরে যেটা আমরা বলি ডাবল ইঞ্জিন সরকার, মানে কেন্দ্রে বিজেপি, স্টেটে বিজেপি, তো সেই হিসেবে ডাবল ইঞ্জিন সরকার হিসেবে আমার মনে হয় পশ্চিমবঙ্গের উন্নতি খুবই শীঘ্রই শুরু হয়ে যাচ্ছে। অয়নজিৎ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, আমাদের সঙ্গে কলকাতা থেকে যুক্ত হয়েছিলেন ভারতের অয়নজিৎ সেন। G7 সম্মেলনে যোগ দিতে ফ্রান্সের এভিওলাবা শহরে জড়ো হয়েছেন বিশ্ব নেতারা। এবারের সম্মেলনে প্রাধান্য পেয়েছে ইরান ও ইউক্রেন যুদ্ধ। সম্মেলনের প্রথম দিনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর সাথে বৈঠক করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইরানের সঙ্গে ডিজিটাল চুক্তির বিষয়টি নিশ্চিত করেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এছাড়া বৈশ্বিক জ্বালানি সরবরাহ স্বাভাবিক করে হরমুজ প্রণালী পুনরায় চালু করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিয়ে চলছে আলোচনা। পাশাপাশি ইউক্রেন যুদ্ধ বন্ধেও চলছে জোর প্রচেষ্টা। সম্মেলনে যোগ দিয়ে বিশ্ব নেতাদের কাছে রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান নেওয়ার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 3 দিনের সম্মেলনে যোগ দিচ্ছে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ। দর্শক, আমরা G7 সামিট নিয়ে আরও জানবো। এ বিষয়ে আমাদেরকে ফ্রান্স থেকে জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী আহসান হাবিব। আহসান, এবারের G7 সামিট কেমন দেখছেন? বিশ্ব নেতারা তো উপস্থিত হয়েছেন, তার কি বলছেন, এবং একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে, সবকিছু মিলে আমাদের জানাবেন। ধন্যবাদ সামিয়া। আপনাকে একটু বলে রাখি যে এবার G7টা দুই দিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ। প্রথমত হলো যে এবার ডোনাল্ড ট্রাম্প তিনি ইরান সম্বন্ধে চুক্তির কথা বলেছেন প্রথমত, আর দ্বিতীয়ত তিনি আরেকটি বিষয় এখানে উল্লেখ করেছেন গত সোমবার সাংবাদিকদের সামনে, যে জেলেনস্কি এবং ভ্লাদিমির পুতিনের মধ্যে যে 4 বছর ধরে ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ চলছে তার একটা সমাধান পথ উনি দেখতে পাচ্ছেন, এবং সেটির আলোকে আজকে সকালবেলা ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি তিনি আসছেন, এবং এই মাত্র তিনি সকাল সেশনের মিটিং শেষ করলেন, এবং সেখানে তিনি সাংবাদিক উদ্দেশ্যে বললেন যে মিটিং ফলপ্রসূ হয়েছে, আমরা চাচ্ছি একটি বিরতি। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে একটা বিষয় আপনাদেরকে একটু জানিয়ে রাখি, জেলেনস্কি যে বিরতিটা চাচ্ছেন বা যুদ্ধ বন্ধের যে ঘোষণা দিচ্ছেন সেটা কিন্তু এক পক্ষ নয়, রাশিয়াও তারাও সম্মতি জানিয়েছেন যে হ্যাঁ আমরা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতির দিকে যেতে চাচ্ছি। এবং এরপর এখন শুরু হয়েছে আরব লীগ, আরব দেশগুলোর সাথে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক চলছে, নেতাদের বৈঠক চলছে, এটি সেকেন্ড হাফে, এবং এরপর বিকালে হয়তো আমাদের প্রেস কনফারেন্সে জানাবেন উনারা কি বলছেন। তবে এখন আপনাকে আমি যে বিষয়গুলো একটু বলে রাখি, আজকের গতকালকের ঘটনার সমন্বয় করলে যে বিষয়টা হয়েছে, ডোনাল্ড ট্রাম্প তিনি বলেছেন যে হরমুজ প্রণালী এখন মুক্ত, এখানে সব জাহাজ চলাচল করছে। তবে আপনার মাধ্যমে সবাইকে জানাতে চাই যে আমরা 93 ঘন্টার যে বুলেটিনটা পেয়েছি, এখনো পর্যন্ত হরমুজে কোনো জাহাজ চলাচল নির্বিঘ্নে চলাচল করতে পারেনি। এরকম ঘোষণা ট্রাম্প দেওয়ার পরও কেন স্থগিত হয়ে আছে এই বিষয়ে আমরা প্রশ্ন করেছিলাম। সেখানে বলা হয়েছে যে আমরা ইরানের পক্ষ থেকে জানিয়ে হয়েছে যে শুক্রবারে জেনেভাতে মূলত এই চুক্তি স্বাক্ষরিত হবে, এবং এখানে ফাইনালাইজ করা হবে যে আমরা কি কি বিষয়ে একমত হয়ে এই চুক্তিতে আমরা স্বাক্ষর করেছি, এবং এই চুক্তির আদলেই মূলত হরমুজের কারা নিয়ন্ত্রণে থাকবেন এই বিষয় কিন্তু পরিষ্কার এখনো হয়নি যে কারা নিয়ন্ত্রণে থাকবেন। তবে এর মধ্যে ইমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনি একটি ঘোষণা দিয়ে ফেলেছেন। তিনি বলেছেন যে ইতালি, জার্মান এবং ফ্রান্স তারা একটি ঘাঁটি, ছোট্ট একটি নৌ ঘাঁটি করবেন ওখানে, যাতে নির্বিঘ্নে জাহাজগুলো চলাচল করতে পারে। এই থেকে প্রতীয়মান হচ্ছে যে এখনো হরমুজ নিয়ে কিছুটা স্পষ্ট কোনো বার্তা আমরা পাইনি। তবে হ্যাঁ, শুক্রবারে জেনেভায় যে সম্মেলন হবে সেখানে হয়তো আমরা একটা পরিষ্কার ধারণা পেতে পারি যে কি হতে চলছে। আর সর্বশেষ যেটা ডোনাল্ড ট্রাম্প আমেরিকা প্রেসিডেন্ট তিনি ঘোষণা দিয়েছেন যে রাশিয়া আর ইউক্রেনের যে চুক্তিটা হচ্ছে
এবং হতে যাচ্ছে, সেই ক্ষেত্রে দুই দেশেরই সম্মতি পাওয়া গিয়েছে এবং খুব শীঘ্রই এটি চুক্তিটা করা হবে। তবে আপনার মাধ্যমে আরেকটি বিষয় জানিয়ে রাখি, ইউক্রেন ইউর মেম্বার হওয়ার জন্যই মূলত এই যুদ্ধটা শুরু হয়েছিল। রাশিয়া চায়নি যে ইউক্রেন ইউর মেম্বারশিপ পাক। সেই ক্ষেত্রে ভ্যাটো দিয়েছিল হাঙ্গেরি। তবে এখন প্রেক্ষাপট পরিবর্তন হয়েছে। হাঙ্গেরির যে প্রেসিডেন্ট ছিলেন সে রাজনীতি পরিবর্তনের কারণে এখন যারা আছেন তারা এই ভ্যাটো তুলে নিয়েছে। ফলে এই ভ্যাটো নিষেধাজ্ঞা চলে যাওয়ার কারণে জেলেনস্কির জন্য একটু সহজ হয়েছে সদস্য পদের দাবি করতে। তার আর দ্বিতীয় ধাপে তারা গিয়েছে। তবে হ্যাঁ, এই ক্ষেত্রে এটি খুব শীঘ্রই যে হবে তা না। যদি তাই হয়, জেলেনস্কি যদি ইউ এর সদস্য হতে আগ্রহ প্রকাশ করে, সেই ক্ষেত্রে আদৌ কি এই চুক্তিটা সফল হবে কিনা, যুদ্ধবিরতি হবে কিনা, এই বিষয়ে সাংবাদিকদের সাথে এবং বিশ্ব নেতারাও মূলত তাদের কপালে চিন্তার ভাঁজ পড়েছে যে আদৌ কি এটা সম্ভব হবে কিনা। মূলত এইগুলো সবকিছু নিয়ে G7 এবার খুবই আলোচিত, আর এই বিষয়গুলোই আলোচনায় রয়েছে G7। জি হাসান হাবিব, আমাদেরও সবকিছুর ঊর্ধ্বে আমাদের প্রত্যাশা যুদ্ধবিরতির। আপনাকে ধন্যবাদ। আমাদের সঙ্গে ফ্রান্স থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আহসান হাবিব। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পারিবারিক ব্যবসাগুলোর প্রভাব অত্যন্ত ব্যাপক এবং গভীর। এবছর দেশটির শীর্ষ পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানের তালিকা প্রকাশ করেছে ফোর্বস। এবারের তালিকায় ঠাঁই পাওয়া শীর্ষ 100টি প্রতিষ্ঠান তাদের রাজস্ব এবং সক্ষমতার নতুন রেকর্ড করেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে পারিবারিক ব্যবসাগুলোর প্রভাব অত্যন্ত ব্যাপক এবং গভীর। এই প্রতিষ্ঠানগুলোকে দেশটির অর্থনীতির নিঃশব্দ চালক হিসেবে বিবেচনা করা হয়। পরিসংখ্যান অনুযায়ী দেশটির মোট ব্যবসা প্রতিষ্ঠানের 25%ই পারিবারিক মালিকাধীন। যুক্তরাষ্ট্রের বেসরকারি খাতের মোট জিডিপি 1/4 আসে এই পারিবারিক ব্যবসা থেকে। এছাড়া মোট কর্মসংস্থানে 23% যোগানও দিচ্ছে এই প্রতিষ্ঠানগুলো। পারিবারিক ব্যবসাগুলো 2026 সালের বার্ষিক তালিকা প্রকাশ করেছে ফোর্বস। প্রত্যাশিতভাবেই শীর্ষে রয়েছে খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান ওয়ালমার্ট। $713 বিলিয়ন বিক্রির মাইল ফলক স্পর্শ করে কোম্পানিটির বাজার মূলধন $1 ট্রিলিয়ন। অন্যদিকে $154 বিলিয়ন রাজস্ব নিয়ে ব্যক্তিগত মালিকানাধীন প্রতিষ্ঠানের তালিকায় সবার উপরে আছে কৃষি ও খাদ্য খাতের জায়ান্ট কারগিল, যার 88% মালিকাধীন এখনও কারগিল পরিবারের হাতে। ঐতিহ্যের বিচারে 174 বছরের পুরনো লিভাই স্ট্রোভ তালিকার সবচেয়ে প্রাচীনতম প্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে। বিপরীতে 1997 সালে প্রতিষ্ঠিত সনিক অটোমেটিভ তালিকায় সর্বকনিষ্ঠ সদস্য। 31টি রাজ্যে ছড়িয়ে থাকা এই পরিবারগুলো ম্যারিয়ট এবং হায়াত হোটেলের পাশাপাশি নর্ডস্ট্রম এবং কোহলারের মতন বিখ্যাত ব্র্যান্ড পরিচালনা করছে। তালিকায় M&M's চকলেট, পারিউ চিকেন এবং কুইক কংক্রিটের মতো নিত্য প্রয়োজনীয় ব্র্যান্ডগুলো অন্তর্ভুক্ত রয়েছে। দীর্ঘমেয়াদী লক্ষ্য নিয়ে পরিচালিত এই পারিবারিক ব্যবসাগুলো মার্কিন জিডিপির অন্যতম প্রধান চালিকা শক্তি হিসাবে কাজ করছে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। ইসলামী নববর্ষ উপলক্ষে পবিত্র কাবা শরীফে পড়ানো হয়েছে নতুন কিসওয়া। প্রতি বছরের মতো এবারও বিশেষ আয়োজনের মাধ্যমে পুরনো কিসওয়া পরিবর্তন করে নতুনটি পরানো হয়। নতুন কিসওয়াটি রেশমি কাপড়ের বিভিন্ন অংশ জোড়া দিয়ে তৈরি করা হয়েছে। এতে খচিত আছে কোরআনের আয়াত ও বিভিন্ন ইসলামী বাণী। নতুন কিসওয়া পরানোর এই ঐতিহ্য মুসলিম বিশ্বের কাছে গভীর ধর্মীয় তাৎপর্য বহন করে। এদিকে হজ পালন শেষে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা মুসল্লিরা এখনও অবস্থান করছেন মক্কায়। দর্শক, এই ছিল আজকের ওয়ার্ল্ড নিউজ টুডে। বিশ্বের গুরুত্বপূর্ণ সব সংবাদ ও বিশ্লেষণ জানতে একই সময় চোখ রাখুন চ্যানেল 24-এর পর্দায়। এছাড়াও দেখতে পারেন ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।